রামলাল অনেকক্ষণ ধরে নিজের বাড়িতে বউয়ের সঙ্গে বসে গভীর চিন্তায় ডুবেছিল। এমন গভীর চিন্তায় ডুবে কিছু হবে না গো। আমাদের বাড়িতে দুদিন ধরে কিচ্ছু রান্না হয়নি, খিদেতে একেবারে হাল বেহাল হয়ে গেছে। এটা শুনে রামলালের চোখে জল এসে গেল। ভুক তো আমারও লেগেছে রাধা, কিন্তু যেখানে আমি মজুরি করতাম সেখানে তো কাজ শেষ হয়ে গেছে। রাধা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। ভাগ্যের খেয়ালও কি অদ্ভুত। কাল অব্দি এত কিছু ছিল যে আমি অন্যদের ধার দিতাম, আর আজ এইটুকুনিও নেই যে একবেলা আটা কিনে খেতে পারি। দুঃখ করো না রাধা, আমি কোথা থেকে ধার নিয়ে আসছি। কোথা থেকে ধার নিয়ে আসবে তুমি? আমি জানি তোমাকে কেউ ধার দেবে না। আমি ছোট ভাইয়ের হাবেলিতে যাচ্ছি। এখন তো মোহনের কাছেই কিছু আশা করা যায় একমাত্র। হ্যাঁ, যাও। অনেকদিন হয়ে গেল তুমি তোমার ছোট ভাইয়ের হাতে অপমানিত হওনি। তাহলে মনের ইচ্ছা পূরণ করে এসো। আমি জানি তোমার ছোট ভাই তোমাকে সাহায্য করবে না, বরং অপমানই করবে। রামলাল কোনো উত্তর দিতে পারল না। চুপচাপ সোজা ছোট ভাই মোহনের হাভেলির দিকে রওনা দিল। মোহন গ্রামের সবচেয়ে বড় ধনী ব্যবসায়ী ছিল। রামলালকে নিজের হাভেলিতে দেখে মোহন আর তার বউ গঙ্গা দুজনেই খুব অবাক হয়ে গেল। আরে দাদা, তুমি কি ব্যাপার? রাস্তা ভুল করে হাভেলির দিকে চলে আসলে নাকি? মোহন, তুই তো জানিস আমার এখন কি অবস্থা। আমার বাড়িতে দুদিন ধরে চুলো জ্বলেনি। তাই আমাকে একটু সাহায্য করবি ভাই, যাতে আমি বাজার থেকে কিছু আনাজপত্র কিনে বাড়ি নিয়ে যেতে পারি। আমি তোর কাছে ধার চাইছি রে, যেটা খুব তাড়াতাড়ি আমি শোধ করে দেব। এটা শুনে রামলালের ছোট ভাই মোহন হাসতে লাগলো আর রামলালের উপর ঠাট্টা করে বলল, ভাগ্যের কি অদ্ভুত খেলা দাদা। যখন বাবা আমাদের দুই ভাইয়ের ভাগ বাটারা করেছিল তখন সম্পত্তি সমান ভাগে আমাদের দিয়েছিল, কিন্তু দেখো আমি বাবার দেওয়া সম্পত্তি ব্যবহার করে তার দ্বিগুণ তিনগুণ বানিয়েছি। আর তুমি তো তোমার সব সম্পত্তি নষ্ট করে ফেলেছ। মনে আছে দাদা, বাবা ভাগ বাটোয়ারার সময় তোমাকে কি কি দিয়েছিল? রামলাল পুরনো দিনের স্মৃতিতে ডুবে গিয়েছিল। ধর্মপাল খাটিয়াতে শুয়েছিলেন আর তার দুই ছেলে রামলাল আর মোহন তার পাশে বসেছিল। মনে হচ্ছে আমার শেষ সময় এসে গেছে। আমি চাই এখন সম্পত্তি সমান ভাগে ভাগ করে দেওয়া হোক। তোদের এখানে ডেকেছি যাতে আমি বলে দিতে পারি আমি আমার কোন ছেলেকে কি কি দিতে চাই। এটা শুনে রামলাল ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। বাবা, বাবা না, তোমার কিছুই হবে না বাবা। আমার বিশ্বাস তুমি 100 বছরের চেয়েও বেশি বাঁচবে। ধর্মপাল মৃদু হাসি নিয়ে তার বড় ছেলে রামলালের দিকে তাকিয়ে বললেন, বাবা, এটা সংসারের নিয়ম। যে এসেছে সে যাবেই। এখন আমার কথা মন দিয়ে শোন। গ্রামে আমাদের যে 20 বিঘে ক্ষেত আছে সেটা আমি তোকে দিচ্ছি। এটা বলে ধর্মপাল মোহনের দিকে তাকালেন। আর যে 20 বিঘে ক্ষেত পুকুরের ধারে আছে সেটাও আমি তোকে দিচ্ছি। আমার 10টা গাই আর 10টা বলদ, এগুলোর অর্ধেক অর্ধেক তোদের দুই ভাইকে দিচ্ছি। এটা বলার পর ধর্মপালের জোরে কাশি উঠল। বাবা, বাবা, আমি এখনই বৈদ্যকে ডেকে আনছি। না বাবা, আমার পুরো কথাটা শোন। একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে
যেটা 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 আমি শুধু তোকে। এটা বলতে বলতে ধর্মপালের আবার জোরে কাশি ওঠে। রামলাল বাবার এই অবস্থা দেখে আর থাকতে না পেরে দৌড়ে যায় বৈদ্যর কাছে। বৈদ্যজি, তাড়াতাড়ি চলুন, আমার বাবার অবস্থা খুব খারাপ, তার খুব জোরে কাশি হচ্ছে। বৈদ্য তৎক্ষণাৎ রামলালের সঙ্গে তার বাড়ি পৌঁছায়। বৈদ্য ধর্মপালের নারী দেখেই বলে, তুমি আসতে দেরি করে ফেলেছ, এখন তোমার বাবা আর এই সংসারে নেই। এটা বলে বৈদ্য সেখান থেকে চলে গেলেন, আর রামলাল ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আর তারপর আমরা দুজনে নতুন করে জীবন শুরু করলাম। তুমি বাবার কামানো সব সম্পত্তি মাটিতে মিশিয়ে দিলে, আর আমাকে দেখো, আমি বাবার সম্পত্তিকে আমার দায়িত্বে, চালাকি আর পরিশ্রমের জোরে দ্বিগুণ করে ফেলেছি। শুধু তাই নয়, এই গ্রামের চৌধুরীও হয়ে গেছি। আমি সব জানি রে ভাই, কেন বারবার পুরনো কথা তুলছিস? গোটা গ্রাম জানে আমার ভাগ্যটা কত খারাপ। আমি তোমাকে ধার দিতে পারবো না দাদা, নিয়ম তো নিয়ম। মোহন শুধু তাকেই ধার দেয় যার উপর ভরসা আছে যে সে ধার শোধ করতে পারবে। আর তোমাকে দেখে তো যে কেউ বলতে পারে তুমি কারো ধার শোধ করতে পারবে না। এই কারণেই গ্রামে কেউ তোমাকে একটা পাথরও দেবে না। তুমি এখন যেতে পারো। অপমানিত হয়ে সেখান থেকে চলে গেল। রামলালের চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মোহনের বউ গঙ্গা মোহনকে বলল, দাদা বড় আশা নিয়ে তোমার কাছে ধার চাইতে এসেছিলেন, তুমি চাইলে তাকে একটু ধার দিতেই পারতে। আখিরে তুমি তো তার ছোট ভাই। এটা শুনে মোহন রেগে গিয়ে তার বউ গঙ্গাকে বলল, বাজে কথা বন্ধ করো। তুমি জানো না, ছোটবেলা থেকে আজ অব্দি বাবা সবসময় দাদাকেই ভালোবাসতেন আর আমার সঙ্গে সবসময় চাকরের মতো ব্যবহার করতেন। তখন থেকেই আমি দাদাকে বরবাদ করার স্বপ্ন দেখতাম। দাদা কখনোই জানতে পারবে না আখিরে তার ভাগ্য এত খারাপ কেন। এটা শুনে গঙ্গা চমকে গেল। মোহন তার হাতের আংটি গঙ্গাকে দেখিয়ে বলল, এটা দেখেছো গঙ্গা? হ্যাঁ, এই আংটি তুমি অনেকদিন ধরেই আঙুলে পড়ছো। খুবই সাধারণ একটি আংটি। তুমি তো এখন এত ধনী, হীরের আংটি পরলেও তো পারো। গঙ্গা, এটা কোনো সাধারণ আংটি নয়, এটা একটা অলৌকিক আংটি। আজ আমার ব্যবসা যে এত বড় হয়েছে সেটা শুধু এই আংটির জন্য। এটা বলে মোহন হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। ওদিকে রামলাল মুখ ঝুলিয়ে বাড়ি ফিরল আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আমার তো ইচ্ছেই ছিল না যে তুমি তোমার ছোট ভাইয়ের কাছে সাহায্য চাও, কিন্তু চাইলেও তোমাকে আটকাতে পারিনি, কারণ আমার ভুক আমার হাত বেঁধে রেখেছিল। চলো রাধা, এখন আমরা আর এই সংসারে থাকবো না, জঙ্গলে যাই। জঙ্গলে ফল তুলতে আর তো কেউ বাধা দেবে না। রাধা বাধ্য হয়ে হ্যাঁ বলে দেয় আর রামলালের সঙ্গে জঙ্গলের দিকে রওনা দেয়। জঙ্গলের ভিতরে ঢুকে রামলালের চোখে পড়ল একটা ফল ভরা গাছ। সে যেই গাছের ফল তুলতে যায় তখনই তার কানে একটা আওয়াজ এসে ধাক্কা মারে। ওই গাছের ফল তুলো না, ওই গাছটা অভিশপ্ত। ওই গাছের উপর একটা দানবের আধিপত্য। তুমি যদি ওর ফল ছেড়ো তাহলে সেই দানব বেরিয়ে আসবে আর তোমরা স্বামী স্ত্রী দুজনেই মারা যাবে। রামলাল যেই পিছনে ফিরে তাকায় দেখে একজন সাধু দাঁড়িয়ে তাকেই দেখছে। তাহলে তো খুব ভালোই হয় সাধু বাবা, বুকে মরার চেয়ে অনেক ভালো যে আমরা স্বামী স্ত্রী দুজনেই দানবের হাতে মরি। তাছাড়া এই ঘন জঙ্গলে শুধু এই ফলের গাছটাই তো চোখে পড়ল না, এখান থেকে 10 ক্রোশ দূরে আর একটা জঙ্গল শুরু হয়, সেখানে তোমরা খুব ভালো ভালো ফল পাবে। কিন্তু সাধু মহারাজ, আমরা স্বামী স্ত্রী দুজনে 2 দিন ধরে ভুখা আছি। ওখানে যেতে যেতে আমরা তো মরেই যাব। এর চেয়ে ভালো আমরা এই গাছের ফল আগে খেয়ে ভুখ মেটাই, তারপর দানব আমাদের যখন ইচ্ছে মারুক, আমাদের কিচ্ছু যায় আসে না।
ওদের দুজনের কথা শুনে সাধুর খুব মায়া হলো। তোমাদের চেহারা আমাকে কার কথা যেন মনে করিয়ে দিচ্ছে। আচ্ছা, তুমি কি ধর্মপালের ছেলে? হ্যাঁ হ্যাঁ, এটা তো আমার বাবার নাম। কিন্তু আপনি কি করে চেনেন সাধু বাবা? তোমার চেহারা ধর্মপালের সঙ্গে খুব মেলে, তাই জিজ্ঞাসা করলাম। আচ্ছা, ধর্মপাল এখন কেমন আছেন? বাবা তো এখন এই সংসারে নেই। তিনি এই দুনিয়া ছেড়ে, আমাদের ছেড়ে চলে গেছেন। এটা বলে রামলাল শুরু থেকে শেষ পর্যন্ত সব ঘটনা খুলে বলল। এটা শুনে সাধু চমকে গেল আর চোখ বন্ধ করল। কিছুক্ষণ পর চোখ খুলে রামলালের দিকে তাকিয়ে বলল, যে তোমার সঙ্গে ছল করেছে তার চেহারা খুব তাড়াতাড়ি তোমার সামনে আসবে। নিয়তি আর ভাগ্যের খেলা বড়ই অদ্ভুত রামলাল। প্রায় মানুষই অন্যের ভাগ্য ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে জানে না যার ভাগ্যে যা লেখা আছে তা তাকে পেতেই হয়, আর ভাগ্যের লেখা কেউ ছিনিয়ে নিতে পারে না। এটা বলে সাধু মন্ত্র পড়লেন। পরক্ষণেই সাধুর হাতে কিছু মুদ্রা প্রকাশ পেল। সাধু সেই মুদ্রাগুলো রামলালের হাতে দিয়ে বললেন, এই মুদ্রাগুলি নিয়ে যাও। এগুলি দিয়ে তুমি নিজের আর তোমার বইয়ের ভুক মেটাতে পারবে। আর হ্যাঁ, মনে রেখো, নিয়তি এখনো তোমার আরো পরীক্ষা নেবে। কিন্তু বাবা, তুমি হাল ছেড়ো না। দেখবে তোমার ভাগ্য কিভাবে বদলে যায়। এটা বলে সাধু সেখান থেকে চলে গেলেন। রামলাল কিছুই বুঝতে পারল না আর বউকে নিয়ে বাড়ি ফিরে এলো। বাড়ি পৌঁছেই রামলাল প্রথমে কিছু চাল ডাল কিনে আনলো। তারপর দুজনে স্বামী স্ত্রী পেট ভরে খাবার খেলো। সাধু মহারাজের কথাগুলোর উপরে ভরসা করা উচিত। তিনি বলেছিলেন যে আরো বিপদ আসবে, কিন্তু তোমাকে সাহস হারালে চলবে না। তুমি ঠিক বলছো। আমি আজ থেকেই কাজের জন্য একটা চেষ্টা শুরু করব। একটু এদিকে মোহন তার হাভেলিতে বসে আংটিটা দেখছিল। তখনই একটা ময়না পাখি উড়ে এসে সেখানে পৌঁছলো। তার শরীর থেকে রক্ত পড়ছিল। আরে, এর শরীর থেকে রক্ত পড়ছে। মনে হচ্ছে কেউ এটাকে ধারালো ঠোঁট দিয়ে আঘাত করেছে। কিন্তু কিন্তু এটা আমার হাভেলির মেঝে নোংরা করছে। এটা বলে মোহন ময়নাটাকে তুলে বাইরে ছুঁড়ে ফেলে দিল। ময়না পাখি আবার উড়ে মোহনের কাছে ফিরে এলো। এবার সে রেগে গেছে বলে মনে হলো। তোর কাছে একটা সুযোগ ছিল মানবিকতা দেখানোর, যেটা তুই নিজেই নষ্ট করে দিলি। এটা কি? এটা ময়না পাখিকে মানুষের ভাষায় কথা বলতে প্রথমবার দেখলাম। তুই নিশ্চয়ই কোনো ডাইনি, ভূত বা জাদুকর। আমি জাদুকর নই, ভূতও নই, আর ডাইনিও নই। তুই নিজেকে আয়নায় দেখ। তুই কি? তুই একটা চোর। যে আংটিটাকে তুই এতক্ষণ ধরে দেখছিস সেটা অন্য কারোর আমানত, যেটা তুই চুরি করে পেয়েছিস। আর সেই আংটিটার কারণে তুই এত বড় সম্পত্তির মালিক। তুই এটা জানলি কি করে? প্রশ্ন এটা নয় যে আমি কি করে জানলাম, প্রশ্ন হলো এটা সত্যি না মিথ্যে। মিথ্যে, মিথ্যে, একদম মিথ্যে। এই আংটিটা আমারই ছিল আর আমারই থাকবে। এটা আমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। চিন্তা করিস না, এই আংটিটা তোর কাছে আর বেশি দিন থাকবে না। কারণ যেটা যার আমানত সেটা একদিন না একদিন তার কাছে ঠিক ফিরে যাবে। এটা বলে ময়না উড়ে চলে গেল আর দূরে গিয়ে রামলালের বাড়ির উঠোনে পড়ে গেল। আরে, এটা কি? এর শরীর থেকে তো রক্ত পড়ছে। রামলাল তৎক্ষণাৎ ময়নাটাকে তুলে নিল। রাধা, রাধা, এই দেখো, এই তাড়াতাড়ি চলো, এটাকে বৈদ্যজির কাছে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলো। রামলাল বৈদ্যর কাছে নিয়ে পৌঁছালো ময়নাটাকে। পাখিটাকে দেখালো।
বৈদ্যজি, এটা আমার বাড়িতে হঠাৎ উড়ে এসে পড়েছে। এর শরীর থেকে রক্ত পড়ছে। বৈদ্য কিছু জড়িবুটি লাগিয়ে দিলেন। কিছুক্ষণ পর রক্ত পড়া বন্ধ হলো। এর ভেতরের ক্ষত খুব গভীর। তোমাকে প্রতিদিন এর চিকিৎসা করাতে হবে রামলাল, আর তার জন্য ভালো খরচের ব্যবস্থাও করতে হবে। আপনি ওর জন্য চিন্তা করবেন না বৈদ্যজি, আমি যা করতে হয় করব, কিন্তু এর চিকিৎসা অবশ্যই করাবো। আমি কাউকে বিপদে দেখতে পারি না, সে মানুষ হোক বা পাখি। তাহলে ঠিক আছে, কাল এটাকে নিয়ে এসো। রাধা, আমি আজ মুখিয়াজির বাড়ি যাচ্ছি। শুনেছি তার অনেক ক্ষেত আছে, হয়তো তার মজুরের দরকার হতে পারে। এটা বলে রামলাল বাড়ি থেকে বেরিয়ে গেল। সে সোজা মুখিয়াজির খেতে পৌঁছলো। সেখানে আগে থেকেই মোহন হাজির ছিল। কি ব্যাপার দাদা, মুখিয়াজির খেতে কি আবার ধার চাইতে এসেছো নাকি? না মোহন, আমি ধার চাইতে নয়, কাজ চাইতে এসেছি। মোহন সেখান থেকে হাসতে হাসতে বেরিয়ে গেল। মুখিয়াজি, আমার খুব কাজের দরকার। ভালো হলো তুমি এসে গেছো, আর একটু দেরি করলে আমি অন্য কাউকে কাজ দিয়ে দিতাম। আমার খেতে একজন মজুর দরকার, আজ থেকেই কাজ শুরু করতে পারো। এটা বলার পর রামলাল কাজ শুরু করলো। কাজ করতে করতে রামলালের নজর মাটিতে পড়ে থাকা একটা আংটির উপরে গেল। আরে, এটা এটা তো একটা পাথর বসানো আছে দেখছি। জানি না এটা কার আংটি হবে। মুখিয়াজি তো এমন নিম্নমানের আংটি পরবেন না, মোহনও না। চলো, এটা আমিই রেখে দিই। এটা বলে রামলাল আংটিটা পরে নিল। রামলাল আংটি নিয়ে বাড়ি ফিরল এবং সব কথা রাধাকে বলল। এই ময়না পাখিটা আমাদের বাড়িতে খুব শুভ, জানো তো রাধা। আমি কাজ পাচ্ছিলাম না, এখন পেয়ে গেছি। এ তো খুব ভালো হলো। তখনই ময়না পাখি মানুষের কণ্ঠে বলে উঠল, এটা তোমার একটা ছোট্ট পরীক্ষা ছিল, যেটা তুমি পাশ করে গেছো। রামলাল আর রাধা দুজনেই চমকে গেল। তুমি কে? তুমি মানুষের কণ্ঠে কিভাবে কথা বলছো? এই রহস্য খুব তাড়াতাড়ি তোমার কাছে খুলে যাবে। তুমি যদি আমাকে বৈদ্যের কাছে না নিয়ে যেতে, তাহলে এই পরীক্ষায় পাশ করতে না। এখন তোমার ভাগ্য খুব তাড়াতাড়ি বদলে যাবে। তোমার খারাপ দিন শেষ হয়েছে। ময়না পাখি এই কথা বলতেই সেখানে গ্রামের মুখিয়া এসে পড়লেন এবং রামলালের দিকে তাকিয়ে বললেন, রামলাল, আমি তোমার কাছে খুব জরুরি কাজে এসেছিলাম। কি হলো মুখিয়াজি? আসলে অনেকদিন ধরে আমার মন সংসারে ঠিকমতো লাগছিল না, আর আমার কোনো সন্তানও নেই। তুমি তো জানো, প্রচুর সম্পত্তি পড়ে আছে। আমি আর আমার বউ এখন আমাদের বাকি জীবন ভক্তিতে কাটাতে চাই। তাই আমি আর আমার বউ চিরকালের জন্য এই গ্রাম ছেড়ে তীর্থে চলে যাচ্ছি। আমরা দুজনেই খুব চিন্তায় ছিলাম যে আমাদের যাওয়ার পর এই সম্পত্তির কি হবে। এই সম্পত্তির জন্য আমার কাছে তুমিই যোগ্য মনে হয়েছে। তাই আজ তুমি যে ক্ষেতে মজুরি করছিলে, সেই ক্ষেত আর আমার সমস্ত সম্পত্তির মালিক তুমি। আমি আমার সব সম্পত্তি তোমার নামে করে দিচ্ছি। এটা বলে মুখিয়া একটা কাগজের টুকরো রামলালের হাতে দিয়ে সেখান থেকে চলে গেলেন। এই সবকিছু ওই আংটিটার জন্য হয়েছে। আর কয়েকদিন দেখো, এই আংটিটার আরো রহস্য তোমার কাছে খুলে যাবে। এদিকে মোহন তার হাভেলিতে ছিল। তখনই একজন লোক সেখানে আসে। মোহন, তুই তো বরবাদ হয়ে গেলি। তোর কথার মানে কি? তুমি তোমার ক্ষেত আর সমস্ত সম্পত্তি বন্ধক রেখে মহাজনের কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিলে, আর সেই টাকায় তুমি বিদেশ থেকে রেশমি কাপড় কিনেছিলে। তোমার মাল সমুদ্র পেরিয়ে গিয়ে বিক্রি হওয়ার কথা ছিল, কিন্তু
সমুদ্রের ডাকাতরা হামলা করে সব মাল লুট করে নিয়েছে। এটা বলে সেই লোক চলে গেল। মোহন ফুপিয়ে ফুপিয়ে গঙ্গার কাছে গেল। গঙ্গা, গঙ্গা, আমি তো বরবাদ হয়ে গেলাম। কি হয়েছে বলো তো, এত চিন্তিত কেন হয়ে পড়েছো? মোহন পুরো ঘটনা তার বউ গঙ্গাকে বলল। এইসব শুনে খুব মন খারাপ হলো। আমি তোমাকে বারবার বলেছিলাম তোমার বড় ভাইয়ের সঙ্গে ভালো ব্যবহার করো। ভাগ্যের খেল দেখো কি অদ্ভুত। আজ শুনলাম মুখিয়াজি নাকি তার সমস্ত সম্পত্তি তোমার বড় ভাই রামলালের নামে করে দিয়েছে, আর তিনি এখন ধনী হয়ে গেছেন, আর আমাদের এই অবস্থা হলো। এটা শুনে মোহন চমকে গেল। তখনই তার নজর আঙুলের উপর পড়ল। আরে, আমার আংটিটা কোথায়? আমি কি জানি। মোহন গভীর চিন্তায় ডুবে গেল। আমার মনে পড়েছে, কয়েকদিন আগে আমি মুখিয়ার খেতে গিয়েছিলাম। সেখানে দাদা দাঁড়িয়েছিল। নিশ্চয়ই আমার আংটিটা সেখানে পড়ে গিয়েছিল, আর দাদা সেটা আঙুলে পরে নিয়েছে। আমারও ভাগ্য বদলে গেল, আর দাদার ভাগ্য চমকে উঠল। চলো আমার সঙ্গে। মোহন তৎক্ষণাৎ তার বউ গঙ্গাকে নিয়ে রামলালের বাড়ি গেল। ছোট ভাইকে দেখে রামলাল চমকে গেল। মোহন, ভালোই হলো তুই এসেছিস। আমি তো তোর কাছেই যাচ্ছিলাম। তুই যে আংটিটা হাতে পরে রেখেছিস সেটা আমাকে দে, ওটা আমার আংটি। এটা শুনে রামলাল চমকে গেল। আচ্ছা, এটা তোর আংটি? এটা আমি মুখিয়াজির খেতে পেয়েছিলাম। হ্যাঁ, আমার আঙুল থেকে পড়ে গিয়েছিল, আজ আমার মনে পড়লো। রামলাল আংটিটা মোহনকে দিতে যাচ্ছিল। তখনই ময়না রামলালকে বলে উঠল, ওই আংটিটা ওকে দিস না, এই আংটিটা মোহনের নয়, বরং তোর। এটা শুনে রামলাল চমকে গেল। তুই তো সেই ময়না যে আহত হয়ে আমার বাড়ি এসেছিলি। এটা বলে ময়না রঙিন রশ্মির মধ্যে দিয়ে একজন সাধুতে রূপান্তরিত হলো। সেই সাধু যিনি রামলাল আর রাধার সঙ্গে দেখা করেছিলেন। সাধু মহারাজ, এটা আসলে কি রহস্য? আমার কাছ থেকে কিছুই লুকানো যায় না মোহন। সত্যি বলো, এই আংটিটা তোমার না রামলালের? মোহন চোখ নামিয়ে বলল, দাদার। আমার? কিন্তু আমি তো এই আংটি প্রথমবার খেতে দেখেছিলাম। তোমার মনে আছে যখন তোমার বাবার শেষ সময় ছিল, তিনি তোমার সঙ্গে কিছু বলতে চেয়েছিলেন? হ্যাঁ, হঠাৎ তার খুব জোরে কাশি উঠেছিল, আর আমি বৈদ্যকে ডাকতে চলে গিয়েছিলাম। আসলে তিনি তোমাকে বলতে চেয়েছিলেন যে তার কাছে একটা আংটি আছে, এই আংটিটাই, যেটা এখন তুমি আঙুলে পরে রেখেছ। আর এই আংটি শুধু তোমার জন্যই, কিন্তু তুমি তার আগেই উঠে চলে গিয়েছিলে। তোমার চলে যাওয়ার পর তোমার ছোট ভাই মোহন বাবার কাছে জিজ্ঞাসা করেছিল তিনি কি বলতে চান। তোমার বাবা ধর্মপাল জানতেন যে তিনি বেশি দিন আর বাঁচবেন না, তাই তিনি এই আংটি মোহনকে দিয়েছিলেন আর বলেছিলেন যে এটা একটা অলৌকিক আংটি, যে এটা পড়বে সে কখনো গরিব থাকবে না, তার ব্যবসা সবসময় উন্নতি করবে। এই আংটিটা তোর বড় ভাইকে দিয়ে দিস। এটা বলে তিনি স্বর্গে চলে গেলেন, কিন্তু মোহন এই আংটিটার কথা তোমাকে কখনো বলেনি। এটা শুনে রামলাল চমকে গেল। এটা কি সত্যি? হ্যাঁ, এটাই সত্যি। কারণ বাবা আমার সঙ্গে বেইমানি করেছে। যখন সবকিছু সমান ভাগে ভাগ করা হয়েছিল, তখন এই আংটিটা শুধু তোমার জন্য কেন? আমি বলছি, যখন তোমার বাবা ধর্মপাল একজন সাধারণ মানুষ ছিলেন আর রামলাল মাত্র 5 বছরের ছিল, তখন কোনো কাজের জন্য তিনি জঙ্গলের দিকে গিয়েছিলেন। আর সেই সময় আমি তপস্যা করছিলাম। তপস্যার সময় আমার খুব তেষ্টা পেয়েছিল। আমি জলের খোঁজে এদিক ওদিক ঘুরছিলাম, কিন্তু তখনই ছোট্ট রামলাল তার হাতে কলসি নিয়ে পুকুরের জল আমার কাছে এনে আমাকে খাইয়েছিল। আমি খুব খুশি হয়েছিলাম। আর শুধু রামলালের জন্যই তোমার বাবা ধর্মপালকে এই আংটিটি আমি উপহার হিসাবে দিয়েছিলাম। আমি তাকে বলেছিলাম
রামলাল বড় হলে এই আংটি তাকে দিয়ে দিও। এই আংটি যার আঙুলে থাকবে সে সব সময় ভাগ্যের ধনী হবে। আর আমি এটা করার জন্য ধর্মপালের কাছে কথা দিয়েছিলাম। তুমি শুধু বেইমানি করনি, তোমার বাবা ধর্মপালের শেষ ইচ্ছাও পালন করনি। তাই এখন তুমি চিরকাল গরিবই থাকবে। এটা শুনে মোহন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আমায় মাফ করে দাও, আমায় মাফ করে দাও দাদা, আমায় মাফ করে দাও। রামলালের মোহনের উপর দয়া হলো। সাধু মহারাজ, এ যেমনই হোক আমার তো ছোট ভাই, ওকে আপনি ক্ষমা করে দিন। দেখলে তোমার মনে তোমার বড় ভাইয়ের জন্য কত ময়লা ছিল, কিন্তু এত বড় প্রতারণা করার পরেও রামলাল এখনো তোমার কথা চিন্তা করে। তোমার বাবা জানতেন যে রামলালের মন কত ভালো, তাই তিনি তোমাকে বলেছিলেন এই আংটি রামপালকে দিতে, কারণ তিনি জানতেন রামলাল যদি ধনী হয় তাহলে তার সঙ্গে সঙ্গে তুমিও ধনী হবে, কারণ রামলাল সবসময় তার ছোট ভাইয়ের খেয়াল রাখবে। ওকে মাফ করে দাও দাদা। রামলাল মোহনকে জড়িয়ে ধরল। সাধু রহস্যময় রশ্মির মধ্যে দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। আর সেই দিন থেকে দুই ভাই আবার একসাথে থাকতে শুরু করলো। দেখতে দেখতে রামলালের ভাগ্য বদলে গেল, আর সে তার গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে গেল।